বন্ধুরা আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং, শুভ সকাল। আশা করি সকলে ভালো আছেন। রৌদ্রোজ্জ্বল সকালবেলা, শীতের সকালে মিষ্টি মিষ্টি রোদ। অফিসে যাওয়ার পথে দেখলাম জিরানি বাজার থেকে শুরু হয়েছে এই মানববন্ধনটি। এটি হচ্ছে বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানির কর্মীদের মানববন্ধনটা তারা সুশৃঙ্খলভাবে রাস্তার পাশে দাঁড়িয়ে অবস্থান করে তাদের দাবি দাওয়া পেশ করছে, অর্থাৎ মানুষের চলাচলের পথ বিঘ্ন না ঘটিয়ে সুশৃঙ্খল পদ্ধতিতে তারা তাদের দাবি দাওয়া পেশ করছে। অর্থাৎ দেনার দায়ে কিছুদিন আগেই বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানি বন্ধ ঘোষণা করা হয়েছে, ঠিক আছে। তো যেসব শিল্প প্রতিষ্ঠান বা গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে সেগুলো খুলে দেওয়ার দাবিতে লোকজন আবার অর্থাৎ কোম্পানির কর্মীরা রাস্তায় নেমেছে, একত্রিত হয়েছে এবং সারিবদ্ধভাবে, ঠিক আছে, ঢাকা সাভার যে হাইওয়ে রাস্তা রয়েছে এই রাস্তার পাশে দিয়ে তারা সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে তারা তাদের দাবিগুলি পেশ করছে। তো তাদের দাবিগুলোর মধ্যে হচ্ছে বন্ধ কারখানা যেন খুলে দেওয়া হয়, যেন তারা তাদের স্বাভাবিক কর্মটা চালিয়ে নিতে পারে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের জীবনে তো কর্মসংস্থানের প্রয়োজন আছে। তো এই বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানির মালিক হচ্ছে সালমান ফজলুর রহমান, যিনি 5ই আগস্ট ছাত্র আন্দোলনে এই স্বৈরাচারী সরকার পতনের পরে কিছুদিন পরে তিনি অ্যারেস্ট হয়েছেন। পালানোর সময় তিনি তৎকালীন বাংলাদেশ সরকারের আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, প্রাক্তন মন্ত্রী, এবং তিনি বিভিন্ন ধরনের দুর্নীতির দায়ে তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে এবং ছাত্র জনতার হত্যার পিছনে তারও হাত রয়েছে, এই জন্য তাকে অ্যারেস্ট করা হয়েছে, ঠিক আছে। তো তার বিচারাধীন আছে তার মামলাগুলি এবং তিনিও অ্যারেস্টে আছেন। এদিক দিয়ে বেক্সিমকো কারখানা দিনের পর দিন বন্ধ থাকার কারণে, বেতন না দেওয়ার কারণে তারা এই বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানির গার্মেন্টস প্রতিষ্ঠানের যেসব ওয়ার্কার ছিল, কর্মীরা ছিল, তারা কী করে আন্দোলন করে। মাঝে মাঝেই ঢাকা সাভার যে মহাসড়ক ছিল এগুলি বন্ধ করে রাখতো 2 দিন 3 দিন, মানুষের চলার পথে অনেক বিঘ্ন ঘটত। তো একটা পর্যায়ে গিয়ে তাদের বেতনাদি মনে হয় কিছুটা পরিশোধ করা হয়েছে, করে কোম্পানি একবারে বন্ধ ঘোষণা করা হয়। তো তারই প্রতিবাদে যেহেতু অনেক 40-45 হাজার শ্রমিক এই বেক্সিমকো গ্রুপ অফ কোম্পানিতে চাকরি করে গার্মেন্টস প্রতিষ্ঠানগুলিতে, তো এতগুলো মানুষ বেকার হওয়া কিন্তু অস্বাভাবিক এবং দেশের জন্য অনেকটা বার্ডেন বলা যায়। তো এই সব ওয়ার্কাররা কী করেছে, তারা অবশেষে রাস্তায় নেমেছে এবং সুশৃঙ্খলভাবে তারা তাদের দাবি দাওয়াগুলি পেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে রাস্তার পাশে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে মাথায় ফ্ল্যাগ লাগিয়ে, মানববন্ধনের যে ফ্ল্যাগ আছে, মানববন্ধন লেখা, তো এই ফ্ল্যাগ লাগিয়ে নারী পুরুষ একত্রিত হয়ে সারিবদ্ধভাবে একদম দেখতে পাচ্ছেন তারা কি করছে, তারা তাদের দাবি দাওয়াগুলি পেশ করছে। 14ই জানুয়ারি 2025 আজকে সকালের একদম টপ নিউজ। 14ই জানুয়ারি 2025-এর রৌদ্রোজ্জ্বল সকালবেলা কর্মীরা, যেহেতু কাজ নাই, তাদের চাকরি নাই, তাই তারা আবারও মানববন্ধন করছে এবং তাদের দাবিগুলি একের পর এক বলছে যে বন্ধ কারখানা খুলে দেওয়া হোক, তাদের ব্যাংকিং সুবিধাগুলি যে আছে সেগুলি চালু করা হোক এবং তারা তাদের চাকরিটা যেন আবার ফিরে পায়, কর্মসংস্থানের যেন তাদের ব্যবস্থা হয় এবং তারা যেন বেকার না থাকে। বেকার তো এক বড় ধরনের অভিশাপ। তো আসলেই তো যে কোনো জাতির জন্য বেকারত্বের সংখ্যা যদি বেশি থাকে তাহলে ওই জাতি সামনে আগানো মুশকিল হয়ে যায়। তো এইরকম সুশৃঙ্খল আমার মনে হয় পৃথিবীর মধ্যে বিরল এবং সবচেয়ে দীর্ঘতম একটি মানববন্ধন হতে যাচ্ছে। এটি প্রায় 7 থেকে 8 কিলোমিটার হবে, 7 থেকে 8 কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধন, ঠিক আছে।
7 থেকে 8 কিলোমিটার দীর্ঘ এই মানববন্ধনটি চলছে, এখনও চলছে এটি। তো বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের যিনি প্রধান আছেন তিনি বিষয়টি বিবেচনা করবেন বলে আশা করি, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে কর্মসংস্থানের প্রয়োজন আছে। কর্ম না থাকলে এই মানুষগুলি খারাপ পথেও যেতে পারে, বিভিন্ন ধরনের অন্যায়ের সাথে এই মানুষগুলি জড়িয়ে পড়তে পারে। কারণ পেট যাদের আছে তাদের কিন্তু খাবারের ব্যবস্থা করতে হয়। তো চাকরি যদি না থাকে, অর্থ উপার্জনের যদি ব্যবস্থা না থাকে, তাহলে এই মানুষগুলি কী করবে? দিন শেষে এই মানুষগুলির কর্মসংস্থানের হওয়া দরকার বলে আমি মনে করি, এবং প্রত্যেকটা মানুষই তাই মনে করে। অ্যান ইডল ব্রেইন ইজ এ স্টোর হাউস অফ ডেভিল। অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা। তাহলে এই লোকগুলি যদি কর্ম না থাকে, তাহলে বিভিন্ন ধরনের মহিলারা অন্যায় অপকর্মের সাথে জড়িত হয়ে যাবে, ছেলেরা বিভিন্ন ধরনের ছিনতাই, রাহাজানি, ডাকাতি, এই ধরনের ঘৃণ্য এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে তারা জড়িত হতে বাধ্য হবে। ঠিক আছে, তাই বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ, এদের কোম্পানিটিকে চালু করা হোক বা না হোক, এটি আসলে এটা বিষয়টা অত্যন্ত ডিফিকাল্ট। তাদের অন্তত কর্মসংস্থানের ব্যবস্থা করা দরকার বলে আমি পার্সোনালি ফিল করি। কারণ এত মানুষ, কারণ ভাই, কারো বোন, এক একটা মানুষের উপরে এক একটা পরিবার, কখনো 2টা পরিবার ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে এই মানুষগুলির কষ্ট আসলে দূর করা আমার মতে দরকার। মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের অধিকার আছে সুন্দরভাবে বেঁচে থাকার। ডক্টর ইউনূস স্যারের যে 30 মিশন এবং ভিশন রয়েছে, যে স্লোগান রয়েছে, 0 পভার্টি, শূন্য দারিদ্রতার কোঠা হবে শূন্য, দারিদ্রতার কোঠা হবে শূন্য, কিন্তু এই দারিদ্রতার কোঠা হবে শূন্য। পৃথিবীতে যেন একটা মানুষও দরিদ্র না থাকে। তাহলে পৃথিবীর চিন্তা করার আগে নিজের দেশের ইউনূস স্যারের চিন্তা করা উচিত, যে নিজের দেশের মানুষ কতটা বেকারত্ব নিয়ে আছে। 0 আনএমপ্লয়মেন্ট, 0 পভার্টি, 0 আনএমপ্লয়মেন্ট, 0 কার্বন এমিশনস। তো এইগুলোর ভিতরে 0 আনএমপ্লয়মেন্ট যে তার নীতিটা রয়েছে, তার মধ্যে এটি একটি। ঠিক আছে, তিনি অবশ্যই বিবেচনার সাথে দিয়ে এই বিষয়টি দেখবেন, এই লোকগুলি কীভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। এই লোকগুলির মুখে যেন আবারও হাসি ফুটে ওঠে, আবারও মাস শেষে যেন তারা মিনিমাম একটা বেতন ইনকাম করতে পারেন, এবং তারা তাদের জীবনকে সুন্দরভাবে চালাতে পারেন। সুন্দরভাবে না হলেও কোনো রকম যেন জীবনটা তাদের চলে, এই প্রত্যাশা থাকলো ইউনূস সরকারের কাছে। এবং এই মানুষগুলির দুঃখ কষ্ট আসলে রাস্তার পাশে কেন আমাদের দেশের আমার ভাই আমার বোন দাঁড়িয়ে থাকবে চাকরির জন্য?